আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি পুষ্প প্রণয় ধারা। লেখনীতে মিম আক্তার, পর্ব 23। তার সাথে তার ছেলে মেয়ে হামজা আর হিমি। এরা চোখ যায় লোকটার দিকে। দেখতে তো বজ্রসভ্যই মনে হচ্ছে। রেজাউল ফাতেমা বেগমকে সালাম দেয়। সবাই নিজের ঘুমটা খানিকটা টেনে নেয়। রাজাউল কিছু বললেন না ওকে। ও কি যেন হয়েছে, মাঝে মাঝে রাগ করে। খানিক পরেই সব ঠিকঠাক। ফাতেমা বেগম একজন লোক ডেকে বললেন, জামাইয়ের ব্যাগ রুমে নিয়ে যাও। ইরা শুধু দেখলো মেঘলা কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রেজাউলের দিকে, কিন্তু রেজাউলের মুখে সহজ সরল হাসি। সবাই নিজের কাজে চলে গেল। ফাতেমা বেগম ইরার উদ্দেশ্যে বললেন, যাও ননদকে রুমে দিয়ে আসো। ইরা মেঘলাকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। খেয়াল করলো রুমের সামনে যেতেই মেঘলা ডুকরে কেঁদে ওঠে। সে কানে কোনো শব্দ নেই, শুধু চোখের জল পড়ে অজস্র। পুরো শরীর ধুলে ওঠে কান্নার তোপে। ইরা মেঘলাকে রুমে নিয়ে যেতে গেলে রাজাউল ইরাকে দেখে সালাম দেয়। নতুন ভাবে যে ইরা হাসি মুখে সালামের জবাব দেয়। মেঘলা আপু তো বিয়ের সময় স্বাভাবিক ছিল, এখন এমন করছে কেন? রাজাউল দু চোখ ভরা কষ্ট নিয়ে বলে, আল্লাহ ভালো জানেন। ইরা ইশারায় হামজার হিমিকে ডাকে। দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে ইরার কাছে আসে। হামজা বড়, হিমি ছোট। ইরা ওদের নিজের রুমে নিয়ে যায়। আদরে গলায় জিজ্ঞেস করে, মা কাঁদছে? হামজা ভীতু গলায় বলে, লুকোচুরি খেলছিলাম সবাই, আমার ভয়ে আমাদের ফেলে আবার এত দূরে নানু বাড়ি। হিমি এগিয়ে এসে ইরার থুতনি ধরে বলে, তুমি তো সুন্দর, আমার ডলের মতো। তোমার গাল দুটো পিঙ্ক। ইরা হেসে ওঠে। ঠিক তখনই কক্ষে আসে শিহাব। বাচ্চারা দৌড়ে গিয়ে ওর কোলে ওঠে। মামু। হিমি বলে, ওই মামু। মামি তো পুরো ডল। শিহাব মুচকি হেসে বলে, আমি কি মামি ডল হলে? আপনি তো আমাদের সুপার হিরো। তো এত সকালে কিভাবে? তখনই রুমে আসে মেঘলা। কেন ভাই, আসতে পারি না? এরা অবাক চোখে তাকায় মেঘলার মুখ পানে। একরাশ হাসির ঝলক, একটু আগের কোনো দুঃখ বিন্দুমাত্র নেই। মেঘলা বলে, চলো হামজা হিমি, নাস্তা করবে তো? সে আব মেঘলার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোর কিছু হয়েছে? না ভাইজান। রেজাউল আসছে? হ্যাঁ ভাইজান। মেঘলা কক্ষ থেকে বের হয়ে যায়। এরা খাটে বসে পড়ে। শিহাব একটা মোবাইল এগিয়ে দেয়। এরা অবাক হয়ে বলে, এটা তো আমার আগের মোবাইলটার মতো। হুম, সেদিন তো ভেঙে ফেলেছিলাম, ওইটাই সুপার গ্লো দিয়ে জোড়া দিয়ে নিয়েছি। মজা করছেন শিহাব ভাই? জি না, আমি খুব 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 সিরিয়াস। এরা মোবাইলটা অন করে দেখে, সব আগের মতোই। আপনি কি আগের মোবাইলটা দিয়েছিলেন? হুম। এরা হঠাৎ হঠাৎ এরা বলে, আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? শিহাব অমায়িক মুচকি হেসে বলে, ইমপ্রেস হওনি বলছো? এরা আর কি বলবে বুঝতে পারে না। তুমি লেখাপড়া করবে না? বিকেলে বই আনতে বলেছি সজলকে। এরা মুখ ফ্যাকাশে করে বলে, পড়ালেখার কি খুব দরকার? খুব দরকার। কেন শিহাব ভাই? সবার জামাই তো বিয়ের পর বলে সংসারে মন দাও। শিহাব শান্ত স্বরে বলে, তোমার সামনে এখন কে আছে, বন্ধু না স্বামী? এরা চুপ করে থাকে। হায়দ্রাবাড়ি থেকে ফেরার পথে লেখাপড়া করব বলেছিলাম, তাই বুঝি তার শাস্তি? শাস্তি? শিহাব বলে, আমার বিবিজানের কোনো সার্টিফিকেট না থাকলে আমার সমস্যা নেই, কিন্তু বন্ধুর ব্যাপারটা অন্যরকম। আচ্ছা, সামনে টেস্ট এক্সাম, আজ থেকেই পড়াশোনা শুরু। ওই কলেজেই? হ্যাঁ, দুপুরবেলা। এরা সাবিয়ার কক্ষে বসে আছে। বাইরে থেকে চিৎকারের শব্দ আসছে। কিসের চিৎকার? সাবিয়া ইরার হাত ধরে বলে, চলো ভাবি। সাদে কেন? আসেন না। ছাদে উঠে দক্ষিণ পাশে যায় ওরা। নিচে তাকাতেই দেখে অনেক মানুষ। সামনে কামাল চেয়ারম্যান, তার পাশে শিহাব, পেছনে 20-25 জন। সাবিহা ইরার ঘোমটাটা টেনে বলে, ভাইজান কিভাবে বিচার করে দেখো। শিহাব কথা বলার ভঙ্গি, চোখের তেজ। এই শিহাব কি ইরা চেনে না, ইরার কাছে নতুন। দূরত্বের কারণে
কিছুই শোনা যায় না, শুধু দেখা যায় কে কথা বলতে চাইলে শিহাব তাকাতেই চুপ। একটা ছেলেকে কলার ধরে ঘুষি মারতে দেখে ইরা বুক কেঁপে ওঠে। উনি এত রাগ করতে পারেন? সাবিয়া বলে, ভাই অন্যায়কারীদের এভাবে শাস্তি দেয়। আব্বাজান ভাইকে ছাড়া কোনো বিচারেই যান না। গভীর রাত, এরা বারান্দায় গুটিয়ে বসে আছে। শিয়া ফ্রেশ হয়ে ডাকে, ও ইরাবতী, রুমে আসো, খাবার খেতে। আমার খিদে নেই। শিয়া বারান্দায় এসে দেখে এরা চুপচাপ বসে আছে। কি হয়েছে? শরীর খারাপ? এরা মাথা নাড়ে। মন খারাপ? আবারও মাথা নাড়ে। দুপুরে খাওনি কেন? খিদে ছিল না। কান্না ভেজা গলা এরা বলে, লারা ভাবিকে ডেকে দেন না একটু। শিয়াব কিছুই বুঝতে পারে না। আলমারি খোলে না কেন? কাপড়ও বের করতে পারছি না। শিয়াব শান্ত স্বরে বলে, লক লেগে গেছে হয়তো, আমি খুলে দিচ্ছি। রুমে আসো। গোসল করেনি বলে ভাতও খাওনি? লারা ভাবে মামার বাড়ি গিয়েছেন। ওনার মামি অসুস্থ, তাড়াহুড়োয় তোমাকে বলে যেতে পারেনি। ইরা আমতা আমতা করে বলে। শিহাব ইরার সামনে বসে কোমল স্বরে জিজ্ঞেস করে, কেউ কি কিছু বলেছে? তুমি কি কোনো ভুল করেছ? ইরা বারবার মাথা নাড়ে। শিহাব কিছুক্ষণ চুপ থেকে ইরা এবার বলে, এটা পর্বত 24, আমার পেট লাগবে। শিহাব দীর্ঘশ্বাস ফেলে বলে, এটার জন্য তুমি দুপুর থেকে রুম থেকে বের হওনি, খাওনি? এরা হঠাৎ রেখে বলে, ধুর বাল, চোখে দেখেন না আমার সাদা জামা পরে আছে? বলে ভীষণ লজ্জা পেয়ে যায়। শিহাব রুমে গিয়ে আলমারির লক খুলে রুম থেকে বের হতে হতে বলে, গোসল করতে যাও। এরা গোসল করে বের হওয়ার সময় দরজা খুলে দেখে দরজার সামনে পেট রাখা। আশেপাশে শিহাব নেই। গোসল শেষ করে বাইরে এসে দেখে শিহাব বারান্দায় দাঁড়িয়ে আছে। ইরা ডাকে, চেয়ারম্যান সাহেব। শিহাব ইরার উদ্দেশ্যে বলে, আমি কিন্তু চেয়ারম্যান হইনি। আমি ডাকি না। শিহাব রুমে এসে ভাত মেখে ইরাকে খাইয়ে দেয়। আবার খাওয়ানোর পর নিজেও সেই প্লেটেই খায়। শিহাব আর ইরা শুয়ে পড়তেই মেসেজের শব্দ হয়। ইরা মোবাইলটা হাতে নিয়ে সামনে নামটা ভেসে ওঠে, নাফসি। ক্লিক করতে ভেসে ওঠে। শিহাব মোবাইলটা হাতে নিয়ে সামনে ধরতেই ভেসে ওঠে নাফসি। ক্লিক করতে ভেসে ওঠে মেসেজটা, ধন্যবাদ প্রিয় বন্ধু। ধন্যবাদ দিলে আবার বন্ধুও বললে বুঝলাম না। এরা আবার মেসেজ পাঠায়, আমি বোধহয় সত্যিই ইমপ্রেস বন্ধু, কারো প্রতি। শুধু ইমপ্রেস নাকি অন্য কিছু? এবার আর কিছু বলতে পারে না এরা। একটা অন্ধকার রুম, বিন্দু মাত্র আলো নেই, শুধু কারো নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। হঠাৎ রুমের দরজা খুলে যায়, হালকা আলো চোখে পড়ে। লাইট অন হতেই চোখ মুখ কুচে নেয় অর্ণব। ফারহান এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলে, আর কত ব্রো, যাই হোক তুই মেয়েটাকে বিয়ে করেছিস। হঠাৎ অর্ণব বলে ওঠে, ওসমানের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে আমি নিজেকে শেষ করলাম। দায়িত্বের ভারে ভালোবাসা হারিয়ে যায়। ভাগ্যের এত নির্মমতা কি মেনে নেওয়া যায়? ফারহান বলে, নিজের চোখ দুটো দেখেছিস অর্ণব? যা, বাসায় যা। অর্ণব বলে, অভিনয় করতে পারি না আমি। ফারহান বলে, তোকে অভিনয় করতে কে বলল? চেষ্টা কর, দেখবি ভালোবাসতেও পারবি। মেয়েটা ভীষণ মিষ্টি। ঠিক তখনই রোমে ঢোকে ঈশাদ। বাড়ি যাবি না শালা? নিজের কি বেহাল দশা বানিয়ে রেখেছিস। এই বাড়ি যা, তোর বউ অফিসে 5বার কল দিয়েছে, মামা বলছে বাড়ি যেতে। অর্ণব কিছুক্ষণ পর নিঃশব্দে রুম থেকে বের হয়ে যায়। ফারহান চেয়ারে বসে। ঈশাদ বলে, তোকে একা পাই না, কিছু জিজ্ঞেস করার ছিল। ফারহান বলা শুরু করে, একটা শিশু পাচারের গ্যাং ধরার মিশন ছিল আমাদের। গ্যাংটা ছিল রাশিয়ার। বাংলাদেশ থেকে 100 বাচ্চা নিয়ে যেত ওরা। বাংলাদেশের নানান জায়গা থেকে নেওয়া হতো। আমাদের টিমের সবচেয়ে নরম মনের মানুষ ছিল ওসমান। ওর পৃথিবীতে কেউ নেই। অ্যাক্সিডেন্টে বাবা মার বোন মারা যায়। মামার বাড়িতে মানুষ হয়েছে সে। অর্ণবকে ভীষণ ভয় পেত। অর্ণব সারাদিন ধমকের উপর রাখতো ওকে। এভাবে 4টা মিশনে আমাদের সাথে কাজ করেছে। সারাদিন শুধু একটা মেয়ের নামই থাকতো ওর মুখে, মোনালিসা। আমার মোনা।
এটা পছন্দ ছিল, ওর হাসিটা এমন, ওর জন্য এটা কিনবো, ওইটা কিনবো, বিয়েতে কাকে দাওয়াত করব। ওদের কখনোই সাক্ষাৎ হয়নি। উসমান মোনালিসাকে দেখলেও মোনালিসা কখনো উসমানকে দেখেনি। ওর প্রেমের বয়স ছিল 5 বছর। না দেখে একটা মানুষকে ভালোবাসা কেমন করে? ওদের ফোনে কথা হয়নি, শুধু টেক্সট। মাঝে মাঝে ওসমান কল দিত, শুধু হ্যালো শব্দটা শোনার জন্য। ওই দিন আমাদের মিশন শেষ দিন ছিল। সব প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু একটা বাচ্চার রাতকানা সমস্যা ছিল। রাতে সে কিছুই দেখতে পেত না। ওসমান বাচ্চাদের গুণে দেখে একটা কম। অর্ণব আর ওসমান আবার ওদের আস্তানায় যায়। একটা বাচ্চাকে কোলে নিতে নিতে গেল, পেছন থেকে ওসমান অর্ণবকে জড়িয়ে ধরে। এটা ওদের মধ্যে মাঝে মাঝেই হতো। ওসমান কখনো কখনো আবেগে জড়িয়ে ধরতো অর্ণবকে। অর্ণব ভীষণ রেগে যায়। হে ইউ, সব সময় গায়ে পড়ার স্বভাব তোর। আমরা সবাই বাচ্চাদের নিয়ে গাড়ি ছাড়ছি। ওসমান হঠাৎ কেমন কোনো ঘুমাতে থাকে। অস্পষ্ট স্বরে বারবার বলে, পানি। অর্ণব ওসমানকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, এই, তোর গুলি লাগছে? এই ফারহান, গাড়ি তাড়াতাড়ি চালা। বাচ্চাগুলো ভয়ে চিৎকার করতে থাকে। আমি শান্ত করার চেষ্টা করছিলাম। অর্ণব চিৎকার করে বলতে থাকে, এই, তোর বকবক থামাবে না। একটু সময় লাগবে, আমরা হসপিটালে চলে যাব। ওসমান বারবার বলতে থাকে, একটা কল করতে মোনালিসার কাছে। বলতে থাকে 3 দিন পর মোনালিসার বিয়ে। ও মরে যাবে যদি আমি না যাই। ওর ফুপু লোভী মহিলা, ওকে বাঁচতে দেবে না। ওরে সেভ করেন ভাই, একটা কল দেন না ভাই। আমি কল দিই। মোনালিসা কল ধরে, হ্যালো, এই, তোমার খবর নাই কেন? নামটা তো বলো। তুমি আসবে তো? আমি কিন্তু প্যাকিং করে রেখেছি। ঠিক তখনই আমি অর্ণবকে ডাকি, ওই অর্ণব, ওরে ডাক দে। তখনই ফোনটা কেটে যায়। আমি বারবার ডাকছিলাম ওসমানকে। আমি বুঝেছিলাম, না দেখেও ভালোবাসা হয়, নাম না জেনেও ভালোবাসা হয়, স্পর্শ ছাড়াও ভালোবাসা হয়। এমন ভালোবাসা জীবনের শেষ প্রান্তেও যার কথা মনে পড়ে। নাম না জেনে, না দেখে, এমনকি কণ্ঠ না শুনেও তার আশায় ব্যাকপ্যাক করে গুছিয়ে রাখা যায়। এতটা বিশ্বাসও জন্মায়। আমরা 3 তারিখে মোনালিসার বাড়িতে যাই, চট্টগ্রাম। সেদিন মোনালিসার বিয়ে। মোনালিসা যার সাথে বিয়ে হচ্ছিল তাদের একসাথে খাওয়াতে বসানো হয়েছিল। আমি যাওয়ার সময় গাড়িতে মোবাইল ভুলে যাই। মোবাইল আনতে গাড়িতে যাই, ততক্ষণে অর্ণব বাড়িতে ঢুকে যায়। মোনালিসার সামনে দাঁড়িয়ে অর্ণব শুধু জিজ্ঞেস করে, তুমি কি মোনা? ঠিক তখনই আমি ডাকি, অর্ণব দাঁড়া। মোনালিসার কানে অর্ণব নামটা যেতেই সে অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে বলে, তুমি এসেছ, তুমি কথা রেখেছ। অর্ণব ভীষণ অবাক হয়। ঠিক তখনই মোনালিসার ফুপু এসে হাত ধরে টানতে চায়। মোনালিসা অর্ণবকে আঁকড়ে ধরে রাখে। মহিলা চিৎকার করে বলে, এই মেয়ে, আমার ভাই ভাবিকে খাইয়া শান্ত হয় নাই। আমার মান সম্মান খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। অর্ণব চিৎকার করে বলে, স্টপ, শাট আপ, ড্যাম। মহিলা সঙ্গে সঙ্গে চুপ করে যায়। মোনালিসা বরের সামনে এসে অর্ণবকে বলে, মোনালিসার বরের সামনে এসে অর্ণব বলে, হে ইউ, এই বয়সে, মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে এসেছো? লোকটা বলে, আমি না করলে কি তুই বিয়ে করবি? আমাকে চিনস আমি কে? অর্ণব হেসে বলে, তোকে চেনার কোনো দরকার নেই আমার। ঠিক তখনই মোনালিসা এসে আবার অর্ণবকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, উনি আমাকে বিয়ে করবেন। বিয়ে পড়ান কাজী সাহেব। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ে। এর চেহারা দেখে মনে হয় তোকে বিয়ে করবে না। অর্ণব চিৎকার করে বলে, হ্যাঁ, করব বিয়ে। লোকটা আর ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু অ্যাসকে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিকের ছেলে অর্ণব এই পরিচয়টা জানার পর কিছুই বলেনি। মোনালিসা অবাক হয়েছিল, কারণ ওসমান ওকে বলেছিল সে এতিম। ওই দিন মোনালিসার বিয়ে হয় রোশান হায়দার অর্ণবের সাথে। ইশাতের চোখ ভিজে ওঠে। ও জানতো অর্ণব কেমন, কিন্তু এমনটাও ভাবিনি। খানিকক্ষণ পর জিজ্ঞেস করে, মেয়েটা জানে এটা ওর ভালোবাসার মানুষ না? হ্যাঁ জানে। কিছু বলেনি? যেদিন বলেছিলাম
সেদিন মেয়েটা চুপ করেছিল। আমাদের কিছু করার ছিল না। মোনালিসা শুধু এটুকুই বলেছিল, আমি কোনোদিনও ওসমানকে ভুলতে পারবো না। ওর ভালোবাসা প্রশংসা করার মতো না। আরও উপরে প্রশংসা দিয়ে বিশ্লেষণ করা যায় না। কিন্তু এটাও বলবো, আপনার বন্ধু খুব ভালো মানুষ। একটা মানুষ আমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করলো। আমি ওসমানকে কখনো দেখিনি। আমি শুধু অর্ণবকেই দেখেছি। আল্লাহ ওনাকে আমার ভাগ্যে লিখেছেন। আমি ওনাকে গ্রহণ করেছি। যে একটা বন্ধুত্বের খাতিরে একটা মেয়েকে বাঁচাতে পারে, নিজের ভালোবাসা কুরবানি দিতে পারে, সেই মানুষটাকে আমি মন থেকে গ্রহণ করেছি। রাত প্রায় 1টা। অর্ণব বাসায় যায়। হন্তদন্ত হয়ে দরজায় আসে মোনালিসা। তুমি এসেছ? যাও ফ্রেশ হও, খাবার নিয়ে আসছি। অর্ণব নিশ্চুপভাবে রুমে যায়। মোনালিসা খাবার নিয়ে আসে। ফ্রেশ হয়ে অর্ণব খেতে নেয়। তারপর মোনালিসাও খায়। অর্ণব চুপচাপ শুয়ে পড়ে। পাশে এসে বসে মোনালিসা। অর্ণবের হাত ধরে টেনে তোলে। অর্ণব অবাক হয় না। মোনালিসা যখন তখন ওর গায়ে পড়ে। অর্ণব বসতেই মোনালিসা ওর বুকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে। আমার আম্মু মারা যায় আমার জন্মের সময়। তখন বয়স 3 মাস। তোমার আব আমার আব্বু মারা যায় পরে। তারপর থেকে আমি ফুপির বাসায়। তুমি তো জানো ফুপি কেমন। তোমার মতো করে কেউ আমাকে সুখে রাখেনি। তুমি যদি সেদিন না যেতে, আমি সত্যি। আর কিছু বলার আগে অর্ণব বলে ওঠে, সেদিন যদি আমি তোমার প্রেমিক না হয়ে অন্য কেউ হতাম, না দেখে, এমনকি গলার সাউন্ড না শুনেও লাভ হয়। মোনালিসা ঘুরে অর্ণবের মুখোমুখি বসে। 2 হাত দিয়ে অর্ণবের ঘাড় জড়িয়ে ধরে বলে, ঠকিনি তো বলো। তুমি এসেছ, ভালোবেসেছ। দুজন নিঃশ্বাস তীব্রভাবে মিশে যায়। মোনালিসার চোখ তখন হাজারো প্রশ্ন, আর অর্ণবের চোখে নীরব উত্তর। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। নীরবতা এত গভীর যে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। অর্ণব আলতো করে মোনালিসার কপালের একপাশ সরে যাওয়া চুল সরিয়ে দেয়। সে স্পর্শে মোনালিসার চোখ বন্ধ করে, যেন বহু বছরের ক্লান্তি থেকে একটু আশ্রয় পায়। সময় যেন থেমে যায়। বাহিরে বৃষ্টি পড়ছিল, আর ঘরের ভেতর তাদের মাঝে গড়ে উঠেছিল এক নীরব প্রতিশ্রুতি। ভালোবাসা, সংযম আর মায়া মিলেমিশে এক শান্ত সমর্পণ। রাতটা তাদের জীবনের নতুন এক অধ্যায় হয়ে রইল। সেখানে কোনো শব্দ ছিল না, কিন্তু দুজনের মন জানতো আজ তারা সত্যিই একে অপরের হয়েছে।